একদিকে উত্তাল পদ্মা আর অন্যদিকে নদী তীরবর্তী মানুষের ছোট্ট এক পৃথিবী। দুপুরে কি রান্না হচ্ছে আপনাদের? এই যে বাইলা মাছ রান্দি। আচ্ছা, আপনাদের এই পদ্মা নদী থেকে মনে হয় বাইলা মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায় নাকি? এই যে বাইলা মাছ, ইচা মাছ, চেওয়া মাছ। আচ্ছা আচ্ছা, মানে সবজি দিয়ে, এই যে দন্দল তারপর এগুলো দিয়ে মানে দুপুরে রান্না হচ্ছে। সকালবেলায় ঘাটে বসেছে গ্রামীণ এক বাজার। দুর্গম চরেও রয়েছে শৌখিনতার চিহ্ন। এটা কি এই হাঁসেরই বাচ্চা? যাক, মাশাআল্লাহ। এই চরের এক একটি বাড়ি যেন এক একটি রাজমহল। এই ফলের নাম কি ভাই? এটার নাম হচ্ছে চিনাল। এই চরে কাকা কেমন আছেন? আসলে আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনাদের এখানে তো দেখেন শিক্ষা প্রতিষ্ঠান নাই, না, কারেন্ট নাই, তারপর হচ্ছে স্বাস্থ্যের যে একটা ক্লিনিক বা চিকিৎসা সেবা পাওয়ার মতো এরকম কোনো কিছুই নাই। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই চরের মানুষদের একমাত্র ভরসা খেয়া নৌকা। এই নৌকার উপরেই তারা নির্ভরশীল। এই জনপদের নির্দিষ্ট কোনো খেয়া নৌকার ঘাট না থাকার কারণে হাঁটু পানি পেরিয়ে আমাদের উঠতে হলো খেয়া নৌকায়। আমার বন্ধু মারুফও ঠিক একইভাবে লাফিয়ে নৌকায় উঠল। আমরা এখন অবস্থান করছি পদ্মা নদী তীরবর্তী এক লঞ্চ ঘাটে। এই ঘাটের নাম সুরেশ্বর লঞ্চ ঘাট। এই ঘাটের অবস্থান শরীয়তপুর জেলার নুড়িয়া উপজেলায়। প্রতিদিন সকালবেলায় এখানে গ্রামীণ মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার বসে। কেউ বা কিনতে আসেন, আবার কেউ বা বিক্রয় করতে আসেন। স্থানীয়দের মুখ থেকে যতটুকু জানতে পেরেছি, এই বাজারকে 3 ঘন্টার বাজারও বলা হয়ে থাকে। সকাল 6টা থেকে 9টার মধ্যেই এই বাজার শেষ হয়ে যায় পুরোদমে। সকাল 7টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম সুরেশ্বর লঞ্চ ঘাটে। তখন কেবলমাত্র ঘাটে নৌকা আসতে শুরু করেছে। সকাল 8টার নৌকায় আমরা উঠে পড়েছিলাম পদ্মার ওপারে কোনো এক চরে যাওয়ার জন্য। আমাদের নৌকা ঠিক 8টার সময় ছেড়ে দিয়েছিল এপারে সুরেশ্বর লঞ্চ ঘাট থেকে। নদী তখন অনেকটাই শান্ত। এখন চলছে পুরোদমে বর্ষার মৌসুম। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া নৌকা, কারণ তাদের বাড়ির চারপাশেই পানি বেষ্টিত থাকে। তার জন্যই যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে তারা নৌকাকেই বেছে নিয়েছে। মিম ও সিনহা দুবনের খুনসুটির মধ্য দিয়ে চলছে তাদের নৌকা ভ্রমণ। নৌকায় করে তারা যাচ্ছে ওপারে তাদের নানুর বাড়িতে। আমরা যখন পদ্মার একদম মাঝখানে, ঠিক সেই সময়টাতে পদ্মা অনেকটাই উত্তাল হতে শুরু করলো। এই পাশের পদ্মা নদীর এপারের ঘাটে আমরা নামলাম। ওই যে আমাদের ট্রলার চলে যাচ্ছে অন্য এক চরের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলছি এই জনপদের আরও ভেতরে প্রবেশ করার জন্য। জানি না কত দূর হাঁটতে হবে, কারণ কখনো এখানে আসা হয়নি। এটি হচ্ছে এই জনপদের গ্রামীণ এক মেঠুপথ। এই মেঠুপথের দুপাশে এগুলোকে বলে ঘঞ্চিয়া ঘাস। এখন আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার নুড়িয়া উপজেলার দুর্গম এক চর। এই জনপদের অবস্থান, অর্থাৎ এই চরের অবস্থান পদ্মা নদীর এপারে। আমরা প্রায় দীর্ঘ সময় ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে এই চরে আসলাম। আমরা এখন দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই চরের রূপ ও বৈচিত্র্য। আমার সাথে রয়েছে আমার বন্ধু MS মারুফ। প্রায় অনেক দিন, প্রায় 5-6 বছর পরে মনে হয় তোর সাথে দেখা হলো। এই চরে প্রবেশের শুরুতেই দেখা মিলল এক বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন সুইজারল্যান্ডে অবস্থান করছি। ঠিক এই সবুজ ফসলের মাঠ পেরিয়ে যেতে হবে ওপারের দুর্গম চরে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের গোয়াল ঘর। এটা তো যে সন বা কাশিয়া দ্বারা এটা না।
এটি হচ্ছে কাকি, এখানে কি দুপুরে রান্না হইতেছে? সকালকার রান্ধে সকালের এটা কি দেখি, এটা কি এই নদীর মাছ? নদীর মাছ ওই কালকে ব্যস্ত নেই মানে এই মাছের তুই হালাই দিয়েছি আচ্ছা, এটা হচ্ছে বাইলে মাছ বলে। বাইরে মাছ আচ্ছা আচ্ছা। অনেক যেদিন বেশি নরম এটি হালাই দিয়েছি মানে নদীতে মাছ ধরেন উনি? ওই যে আমার পুতরা দুজনে নদীতে মাছ ধরেন। এটা কি এই হাঁসেরই বাচ্চা? দেখ মাশাআল্লাহ। বাড়ি ঘর একদম পরিপাটি, যদিও মানে এই পাশে পদ্মার একদম চর একটা সাইড, কিন্তু বাড়ি ঘর একদম পরিপাটি। এক বছর আগে লাগাইছে একটা আম ছিল খালি এটা। আচ্ছা আচ্ছা। আপনি এখন বর্তমানে মানে কোন মানে কি কাজের সাথে জড়িত আছেন? এখন ভাই গরু বছর বলে গিরিস্তি মানে যে চাষাবাদ বা গরু বাছুর এইগুলোই করেন? আচ্ছা। উনি কি হয় আপনার? মা আর এটা আমার মামা লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনার মামা। তারপর কানে কম শুনে উঠছে। আচ্ছা আচ্ছা। এখানে কয়টি পরিবার আছেন আপনারা? আমরা দুইটা। দুই পরিবার। কত বছর হলো আপনারা এই চরে আসছেন? 2 বছর। 2 বছর হলো। এর আগে ওই পাশে চরেতে ছিলেন। এই যে এখানে আলু দেখা যাচ্ছে, এটা কি আপনাদের নিজেদের উৎপাদিত আলু নাকি কেনা? কোথায় আনছে আর কি, কিনা না। আচ্ছা আচ্ছা। এই পাশে আলু। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে কয়েকজন বাচ্চা দেখা যাচ্ছে, ওদের শিক্ষার জন্য এখানে এই চরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ওই ধরনের কোনো কিছু আছে? এখন হয় না। এখন পর্যন্ত হয়নি। তার মানে হচ্ছে যে ওদের শিক্ষা গ্রহণের জন্য যাইতে হয় এই পদ্মা নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে যাইতে হয়। তারপর হচ্ছে আপনাদের এখানে কোনো স্বাস্থ্য সেবার ওই ধরনের কোনো ক্লিনিক বা এগুলো কিছু আছে? যে হঠাৎ করে ধরেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়লো গুরুতর, তো তখন অপেক্ষা করতে হবে কখন ট্রলার আসবে বা কখন নৌকা আসবে, এটার জন্য। আদারওয়াইজ তো আপনাদের কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে নাই। তার মানে মানে একটা মানুষ যদি মুমূর্ষু অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে মানে তাদের আর দ্বিতীয় কোনো ওয়ে নেই, মানে একমাত্র উপরওয়ালার প্রতি ভরসা ছাড়া। আসলে নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষরা শত প্রতিকূলতার পরেও তারা হাসি মুখেই জীবন কাটিয়ে দিচ্ছে। প্রত্যেকটি রাত ঘুমাতে হয় অনিশ্চয়তার মধ্য দিয়ে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে নদী ভাঙন, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে। সত্যিকার অর্থেই চরের এক একটি বাড়ি যেন এক একটি স্বপ্ন তৈরির কারখানা। আপনাদের দেখানোর জন্য প্রবেশ করলাম সাজেল ভাইয়ের ঘরের ভেতরে। এটি চৌচালা একটি ঘর, একদম পরিপাটি, অর্থাৎ শহরের আদলে তৈরি করা এই ঘর। বা ওইদিকে এই যে কাঠ আর টিন দিয়ে, এটা কি জানি কাঠ বলে, কারেন্ট কাঠ না কি জানি একটা কাঠ বলে না, যে ঘরগুলা তৈরি করে? না জুড়ে ওরে বালু কাটার। হ্যাঁ, বালুকা। এই যে এই ঘরগুলা তৈরি করতে মানে খরচ কেমন হয়? এটা করাই তো 2 লাখের মতো। 2 লাখের মতো খরচ হয়। বালু কাট দিয়ে বানাইলে, আর যদি বালু কাটতে বানাইতে তাহলে আরো বেশি লাগে, আর একটু নিয়ম দিকে 3 লাখ 3 লাখ টাকা 3.5 লাখ টাকা লাগে বালু কাটলে। হ্যাঁ 3 লাখ দাম। এই যে কয়েকদিন আগে হ্যাঁ ঈদুল আজহার ঈদ গেল, ঈদ কেমন কাটলো আপনাদের এই চরে? মানে নামাজের জন্য কিন্তু ওই পাশে যাইতে হয়েছে। পদ্মা তীরবর্তী এই জনপদের মানুষদের প্রধান পেশা নদী থেকে মৎস্য শিকার, তার পাশাপাশি তারা কৃষি কাজের সাথেও জড়িত রয়েছে। এটি হলো এই জনপদের গ্রামীণ এক মেঠোপথ। এক বাড়ি থেকে অন্য এক বাড়িতে যাওয়ার জন্য আমরা মেঠোপথ ধরেই এগিয়ে চলছি সামনের দিকে। চারিদিকে আবাদি ফসলের মাঠ, একপাশে গবাদি পশু ঘাস খাচ্ছে। এই জনপদের মানুষদের একমাত্র নিত্যসঙ্গী কিন্তু অভাব অনটন, তবুও তারা হাসি মুখেই প্রতিটি দিন পার করে নিচ্ছে। রান্নাঘরের উপরে সুন্দর করে বসিয়ে দেওয়া রয়েছে কয়েকটি ফুলের গাছের টব, কতই না সুন্দর লাগছে। এই জনপদের মানুষরা যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং সেই সাথে সৌন্দর্যপ্রিয়। এটি হচ্ছে একটি গ্রামীণ রান্নাঘর, মাটির চুলা রান্নাঘর, একদম সাদামাটা। উপরে চালটা দেওয়া হয়েছে সন বা কাইসা দ্বারা, পাশাপাশি রান্নাঘরের চারপাশে বেড়াটাও কিন্তু সন কিংবা
কাঁসা দ্বারা নির্মিত। বর্ষাকালে পদ্মা নদী যখন হয়ে ওঠে আরও প্রবল ও উত্তাল, তখন এই নদী তীরবর্তী মানুষদের জীবনও বদলে যায়। কারো জীবিকা কৃষিকাজ, আবার কারো জীবনের অবলম্বন পদ্মা নদীর মাছ শিকার। নদীর ঢেউ, নৌকা, জাল আর চরের মাটিকে সঙ্গে নিয়েই এগিয়ে চলছে তাদের প্রতিদিনের জীবন। অভাব অনটন এই জনপদের মানুষদের একমাত্র নিত্যসঙ্গী। কারোর ঘর বাঁশ কঞ্চি দিয়ে তৈরি, আবার কারোর মাথার উপর চৌচালা টিনের ছাউনি। কিন্তু সীমিত সামর্থ্যের মাঝেও তারা নিজের ঘর, পরিবার ও জীবনকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে। দারিদ্র্যের মাঝে আছে, তাও তাদের শৌখিনতাকে টিকিয়ে রাখে। আছে স্বপ্ন, আছে আগামী দিনের প্রত্যাশা। নদী তীরবর্তী এই চরের অর্থাৎ পদ্মার এই চরের বেশিরভাগ মানুষই অর্থাৎ পুরুষরা নদী থেকে মাছ শিকার করে, এটাই তাদের মূল কর্ম আর কি। যদি দেখায় যে এখানে এই যে শামুক দেখা যাচ্ছে নদীর, মানে মাছ ধরে বাজারে নেওয়ার আগে শামুকগুলো এখানে ফেলে রেখেছে, তারপর মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। আর এই চরাঞ্চলে একটা জিনিস, ব্যতিক্রম একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে চৌচালা ঘরগুলো, এটি দেখা পেলাম। তার এখানে একদম সাদামাটা জনজীবনের মানুষটা রয়েছে, ঠিক সেই সাথে তারা হার মানে না প্রকৃতির কাছে। চরাঞ্চলের এক একটি ঘর কিংবা এক একটি বাড়ি মানে এক একটি স্বপ্ন তৈরির কারখানা। তারা হার মানে না প্রতিকূলতার কাছে। প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই তারা স্বপ্ন দেখে ভবিষ্যতের। কোথায় যাও? নাম কি তোমার? এটা কি তোমাদের বাড়ি? চলো একটু তোমাদের বাড়িতে যাই। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, যে তারা যথেষ্ট পরিমাণ অতিথিপ্রিয় হয়ে থাকে। বাইরের অপরিচিত যে কেউ আসলে খুব সহজেই তারা নিজের আপন করে নেয়। এটা আপনি চরাঞ্চলে যদি কখনো যান, বা অনেকে হয়তো বা গিয়েছেন, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষরা কিন্তু অনেকটাই অতিথিপ্রিয়। নিয়ে আসে ধরছে কি এই ফলের নাম কি ভাই? এটার নাম হচ্ছে চিনাল। চিনাল মানে এটার টেস্ট কেমন? কখনো আসলে খাই নাই। পাকে অনেক টেস্ট, তাই মানে হ্যাঁ 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 বেশি গ্যারান্টি ভাঙ্গির চেয়েও। হ্যাঁ, ভাঙ্গির চেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, অনেক গ্যারান্টি অনেক ভালো। ভাঙ্গির চেয়ে গ্যারান্টি আমি কখনো দেখিনি এটা, আমি মনে হয় জীবনের প্রথম দেখলাম। নদী তীরবর্তী মানুষরা যে যথেষ্ট আন্তরিক, তার এক উৎকৃষ্ট প্রমাণ রফিক ভাই। তার আমন্ত্রণে তার বাড়িতে আসলাম। এই জনপদে যদি আপনি কখনো আসেন, তাহলে দু ধরনের বাড়ি ঘরের আপনি দেখা পাবেন। এক ধরনের হচ্ছে চৌচালা ঘর, আরেকটা হচ্ছে একদম সাদামাটা সন কিংবা কাঁসা দ্বারা নির্মিত ঘর। এটি হলো একটি 12 মাসি আম গাছ, যেটা প্রায় বছরে 12টি মাসই আম ধরে থাকে, এমনটি জানতে পেরেছিলাম। ভাই, আপনারা পদ্মা নদীর এপারের এই দুর্গম চরে কি কি সমস্যার সম্মুখীন মূলত? তো এখানে এখন যে ছেলেপেলেগুলি আছে, এদেরকে প্রথম অবস্থা হলো লেখাপড়ার উপযুক্ত কোনো ব্যবস্থা নেই। এই জন্য যে কোনো প্রজা, সরকারি হোক বেসরকারি হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। এটা যদি আপনারা আমাদের কোনোভাবে এনে দিতে পারেন, আমাদের অনেক উপকৃত হয়। তারপর আছে আমাদের এই অত্র এরিয়াতে অনেক কৃষক যথাসময় সার পাচ্ছে, সার বীজ এগুলি পাচ্ছে না। সরকারি অধিদপ্তর থেকে কোনো ধরনের কোনো কর্মকর্তা এসে তাই এগুলি প্র্যাকটিক্যাল দেখায়ও না, বলেও না। সেগুলি বিভিন্ন সমস্যা, এগুলি আপনারা বলবেন, তুলে ধরবেন, এটা আমার হলো আকুল আবেদন। তারপর হচ্ছে মনে করেন এদিকের মানুষ এখন যেই অবস্থাতে আছে, শিক্ষা ব্যবস্থা হলো যদি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন। মানে আপনাদের এই চরে টোটালি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই? এখন নাই, আপাতত নাই। এই যে এখানে প্রায় তো ঘর হয়ে গেছে, প্রায় 2-250 মতো হয়ে গেছে এরিয়াতে। এগুলি আপনাদের এখানে তো দুইটা সমাজ আছে? হ্যাঁ, দুইটা সমাজ আছে, একটা হলো পাইক সমাজ আর একটা হচ্ছে খান সমাজ। এখন আপনারা তো ঘুরে ঘুরে দেখছেন কি বাড়ি ঘুরে ঘুরে। আর বিদ্যুৎ তো টোটালি নাই, মানে বিদ্যুৎ একদমই বিদ্যুতের কোনো তারপরে যে আপনাদের স্বাস্থ্যের জন্য যে এটা কোনো ক্লিনিক বা বেসরকারি কোনো সাইট নাই? কোনো সাইট নেই। এখন যদি আপনারা পারেন প্রাথমিক স্তরে যে কোনো একটা ক্লিনিক, তারপর যেমন বাচ্চাদের পোলিও টিকা, হাম টিকা, এগুলির জন্য ব্যবস্থা করার জন্য একটা কেন্দ্র করে যদি মাসে হোক সপ্তাহে হোক ছেলেপেলেগুলি দিলে আমরা অনেক উপকৃত হই। এই হচ্ছে আমাদের আপনাদের কাছে। ধরেন আপনাদের এই যে এক প্রকার দুর্গমই বলা চলে, কারণ যাতায়াত ব্যবস্থা নেই। হচ্ছে দুর্গম চরাঞ্চল। এই চরে ধরেন একটা মানুষ মুমূর্ষু অবস্থায় রাতে একটা অসুস্থ হয়ে গেল, তাকে তো নিয়ে যাওয়ার জন্য এরকম
পসিবিলিটি নেই, পসিবিলিটি না, কোনো সম্ভাবনা ব্যবস্থা, নেই। কোনো তার মানে সতর্ক একদম হয়নি। মুমূর্ষু অবস্থায় হয়তো বা এখানে প্রাণ চলে যেতে পারে। প্রাণ চলে যেতে পারে, হ্যাঁ। এটা তো করা হয়েছে, নতুন একটা ঘর করতেছে। এটা তো চৌচালা ঘর বলে। হ্যাঁ, চৌচালা ঘর। হ্যাঁ, পঁচিশ। এটা কত ফিট বাই কত ফিট আপনার এই ঘরটা? হ্যাঁ, ফিটের মানে আছে 5 ফিট পাঁচ, 5 ফিট লম্বা করে পাঁচ। এটা মূলত কি কাঠের ভাই ভাই? নাইজেরি কাঠ, বাইরের কাঠ। এটা তো মনে হয় যে ঘুন টুন ধরা ওগুলো কোনো ঝামেলা নেই না? এটার খরচ কেমন পড়তেছে টোটালি? বললাম না 7 লাখ প্লাস। 7 লাখ 7 লাখ প্লাস সব মিলে। তার মানে শুধু মানে ঘর তোলাটাই 7 লাখ 7 লাখ প্লাস প্লাস তুলনায়। চলতেছে। আর তারপর তো এটার ভিতরে অনেক ফার্নিচার থাকবে, ফার্নিচার, অনেক সুন্দর নিজের নিত্য প্রয়োজন জিনিসগুলো থাকবে। তারপর আপনার যে নকশা ভোরবেলার সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই যার যার কাজে লেগে পড়ে নদী তীরবর্তী চরের সাধারণ মানুষরা। কাকা এটা কি ধান এই যে নিড়ানি দিতেছেন? হাইটটা ধান, মানে অল্প দিনে আয়, মানে খুব দ্রুত সময়ের মধ্যে এই ধানের ফলনটা চলে আসে। 2.5-3 মাসের মধ্যে আয় পড়ে ধানটা। 2.5-3 মাসের মধ্যে তো ফলন আলহামদুলিল্লাহ মানে শতাংশ প্রতি কেমন হয়? শতাংশ 12.5 গুণটা 1%। হ্যাঁ হ্যাঁ। না, তা 1% হয়েছে। আচ্ছা, টোটালি আবার মানে এটার মানে ফলন কেমন হয় এটা একটু বলেন। এটা করে 1 মণ করে হয়। 1 মণ করে হয়, দেখ তা মাশাআল্লাহ, তাহলে তো ভালো। 6 ভারি 30 কেজি, 35 কেজি 1 মণ করে ধান হয়। চারাগুলো অনেক ছোট। নিরাইতে আছে, সার দিতে আছে, ওষুধ দিয়ে মোহন, আচ্ছা, তাইলে হবে। আর যদি কিছু না করিয়ে তাহলে তো হবে না। তাই তো হবে না। এই আর কি। আপনারা কি ঠিক মতো সার বিষ এগুলো পান? কোথায় পাবো? মানে এমনি যে কিনতেই হয়, কিন্তু তারপরেও কিনতেও যতটুকু চাহিদা সেই অনুযায়ী কি আপনারা পান? না, পাই না। সেরকম আনতে গেছি, আমি আনছি 10-এ, একজনের 10-এ নেব, ওই যে হারে নশেন নাই, সার শেষ দুজনে। ওই সুরেশ যমুনা সারটা মানে কি জানি, আমরা মাইফে আনছি, বস্তা আনতারি না। আচ্ছা, সঠিক সময়ে হ্যাঁ, এরা ওই কীটনাশক ওষুধরা দিতে পারে না, যার জন্য গাছটা মরে নাই। গাছটা মরে নাই, বেশি পাতা হয়ে গেছে। বেশি সময় বেশি নিচে গাছ ধান বড় হয়ে আছে গা, আর ওই ঔষধে হ্যাঁ, এই অ্যাকশন করে নেই, কিছু করতে নেই গাছের, যার জন্য ওখানে ধানের কোনো খবরই নেই। ওখানে ঘাস খেতে গাছে পুরো একদম ঘাসের খেতে, পুরা একদম গাছ দেখছেন কেমন গাছ। মানে ধানের চেয়ে ঘাসেরই গুলো বড় হয়ে গেছে বেশি। হ্যাঁ, কোনো ধানের খবর টবর নাই। বনছে নাকি ধান হেও বোঝা যায় না, বোঝা যায় না। ধান যে বনছে বুঝি যায়। চরের এক প্রান্ত শেষ করে আমরা এখন যাচ্ছি অন্য এক প্রান্তে। আসলে এক জায়গা থেকে অনেক জায়গায় যাওয়ার জন্য এখানে গ্রামীণ মেঠোপথ, একদম কাদা মাটি রাস্তা। নদীর পার ধরে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম একটি ট্রলার এদিকে আসতেছে, হয়তোবা কোনো এক যাত্রীকে নামিয়ে দেবে। কাকার বাড়ি কি এখানেই, এই চরেই? সামনে। আম কি কিনে আনলেন? না, আম হইলো বোনের বাড়ির থেকে। ও আচ্ছা আচ্ছা, বোনের বাড়ি বেড়াতে গেছিলেন। ঠিক আছে কাকা, যান তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রায় দীর্ঘ সময় এই জনপদে ছিলাম, এখন আমাদের চলে যাওয়ার পালা। আমাদের খেয়ানৌকাও অলরেডি চলে এসেছে। এই জনপদে ঘাটের সেরকম কোনো ব্যবস্থা না থাকার কারণে হাঁটু পানি পেরিয়ে আমাদের নৌকায় উঠতে হলো। আমার বন্ধু মারুফ আমার সাথে ছিল। মারুফও ঠিক একইভাবে নৌকায় উঠে পড়লো, কারণ এছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নেই নৌকায় ওঠার মতো। উত্তাল পদ্মা নদীর বুক পেরিয়ে আমরা আবারও ছুটে চলছি সুরেশ্বর লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।